খগেন্দ্রনাথ মিত্র বাংলা সাহিত্যের একজন অন্যতম শিশু সাহিত্যিক। ইনি বাংলার প্রথম শিশু সাহিত্যিক যার লেখা অন্য বিদেশি ভাষায় রূপান্তরিত করা হয়েছে। ভম্বল সর্দার, বাংলার ডাকাত, বনে জঙ্গলে ছাড়াও লিখেছেন প্রচুর গল্প ও উপন্যাস। তাছাড়াও করেছেন বহু পত্রপত্রিকায় সম্পাদনা। আজকে আমরা শুনছি তার লেখা একটি ভূতের গল্প, চাংড়ি পোতার চণ্ডী ভূত। নিজেদের মতামত অবশ্যই জানান কমেন্ট সেকশনে। আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন ও আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করুন। রাত তখন ৮টা হবে। আসরটা খুব জমাট, বৃষ্টিও ঝেঁকে এলো। শচীন হাত তুলে চেঁচিয়ে বললে, এইসব শোনো আমার কথা, একটা সত্যিকারের ভূতের গল্প। ভূতটাকে একেবারে আমার নিজের চোখে দেখা। ফণি বললে, তোর চোখে তো -৮ পাওয়ারের চশমা, তুই যতটা দেখিস তার চেয়ে 10 গুণ করিস কল্পনা। পূর্ণ গল্প ভালোবাসে। সে বললে, শোনাই যাক না, সবটাই কি আর মিছে কথা হবে? শচীনের মুখ লাল হয়ে উঠল। বললে, মিছে কথা বলতে ওস্তাদ তুমি। ওতে যদি কোনো প্রাইজ থাকতো তাহলে তুমি পেতে প্রথম পুরস্কার এবং ওই সঙ্গে একটা এক্সট্রা মেডেলও। আমি যা বলছি এর 100% সত্যি। বড়দা বললে, চটো কেন? আমরা কেউ তো কিছু বলছি না, তবে ভূত টুত। শচীন হাত নেড়ে বললে, বলছি তো, একেবারে আমার নিজের চোখে দেখা ভূত। হ্যাঁ, রিয়েল ঘোস্ট। আমাদের বাড়িতে সেই যে চাংড়ি পোতার চণ্ডী আসতো, দেখেছো তো? সেই যে কালো রোগা ঢ্যাঙা, চোখ দুটো বড়, মাথায় ঝাঁকড়া চুল, ডান পাখানা একটু ছোট বলে নেংচে চলতো। সকলে সমস্যারে বলে উঠল, হ্যাঁ, সেই যে খুব কাঁঠাল খেতে পারতো। দেখ, কাঁঠালের সময় তো সে কদিন আসেইনি, আসতো পৌষ মাসে। পূর্ণ খাটো গলায় বললে, পিঠে খেতে। কিন্তু শটটা খাটো হলেও তার হুলটুকু গিয়ে বিঁধল শচীনের মনে। সে কটমট করে পূর্ণর দিকে তাকিয়ে বললে, ও খুব মাছ ধরতে ভালোবাসতো। গ্রীষ্মের পর একটু বর্ষা পড়লেই চারের পোটলা আর ছিপাতে চণ্ডী সেই কোথায় 3 ক্রোশ দূরে ষষ্ঠীডাঙ্গার ঘোষেদের পুকুরে, 7 মাইল দূরে কুমিরখালির জোড়া দিঘিতে, 2 ক্রোশ বাবুহাটির বিলে, তার এধারে শঙ্খপুরের জিলে। পূর্ণ বলল, চাংড়ি পোতার ঝোপে বারুইপুরের জঙ্গলে। শচীন তাতে কান্না দিয়ে বলে উঠল, মাছ ধরতে যেত। ওর সঙ্গে মাছের কেমন একটা যোগ ছিল। যেখানেই যাক, সে যে দিনই ধরুক, ওর হাতে মাছ উঠতই। আমরা যে পুকুরে চার দিয়ে দিয়ে ছিপ ফেলে 3 দিন বৃথা বসে থাকবো, একটা মাছও বড়শি টানবে না। ও সেখানে মাত্র 1 ঘন্টা বসেই হয়তো 10 সের এক রুই কি 15 সের এক কাতলা তুলে ফেলতো। এ এক আশ্চর্য ব্যাপার। পূর্ণ বললে, এই থেকেই প্রমাণ করা যায় ও গত জন্মে বেড়াল বা ভোঁদর ছিল। নারায়ণ ডাক্তারি পড়েছে, সেজন্য তার ধারণা প্রাণী জগৎ সম্বন্ধে তার প্রত্যক্ষ জ্ঞান আছে। সে বললে, সিল শ্বেত ভল্লুক হতে পারে, আবার কুকুর হওয়া অসম্ভব নয়। পূর্ণ ও নারায়ণের দিকে শচীন একবার ক্রূর দৃষ্টিতে তাকিয়ে বললে, তা সেবারও গ্রীষ্মের পর রীতিমতো বর্ষা এলো। জলাগুলি উঠল জলে ভরে, মাঠে মাঠে ঘাস উঠল গজিয়ে, ঝোপ জঙ্গল ঘন হলো, গাছপালা হলো শ্যামল সতেজ। আকাশে সারা দিন রাতই মেঘের মেলা। সেই সঙ্গে চণ্ডীটা উঠল খেপে। রাঙা পিঁপড়ের বাসা ভেঙে, বোলতার চাক পেরে, মেদি গুড়িয়ে, সুজি ভেজে সে শিকারের আয়োজন করতে লাগলো। ঘরে চালের বাতায় ছিপ, কাঠের বাক্সে হুইল, সুতো আর 6টা বড়শি ছিল। সেসব পেরে পার করে ঘোষেদের একটা রাজহাঁসের পালক ছিঁড়ে তাই দিয়ে ফাত্তা তৈরি করে, চায়ের মোড়কের রাংতা গলিয়ে তার ভার লাগিয়ে 3 দিনে তৈরি হয়ে নিল।
কিন্তু কোথায় যে মাছ ধরতে যাবে তা কারুকে বললে না। সেদিন ভরা অমাবস্যা, সকাল থেকেই আকাশ ভরা কালো মেঘ। মাঠের শেষে দূরের তাল নারকলের শ্রেণী, সেগুলিও কালো দেখাচ্ছে। মাঠখানাকেও লাগছে কালো মতো। বাতাসও বইছে ভিজে এলোমেলো। ভোরের দিকে তো এক পশলা বৃষ্টি হয়ে গেল। চাংরিপোতায় আমার মামার বাড়ি। কলকাতা থেকে সেখানে আম খেতে গিয়ে দেখি মামাদের বাগান ফাঁকা। আম তো ফলেইনি, যে কটা ফল ছিল সেগুলিও বাঁদরে খেয়ে গেছে। তবুও সকালে উঠেই আকশি হাতে বেরিয়ে পড়লাম। বাগানের পাশ দিয়ে মাঠে যাবার পথ। গাছের তলায় তলায় পৃথা ঘুরে বাগান থেকে বেরিয়ে আসতেই দেখি চণ্ডী। তার এক হাতে ছিপ, আর এক হাতে গামছার পোটলা করে বাঁধা 4 টোপ, বগলে বাঁশের বাঁটওয়ালা ছাতা, গায়ে আধময়লা লং ক্লথের পাঞ্জাবি, পায়ে রবারের কালো জুতো। আমাকে দেখেই সে একগাল হেসে বলল, সচিতা, সকালে উঠেই গাছ সারাতে বেরিয়েছ? চণ্ডীটা আমাকে বরাবরই বড় ভক্তি করত। আমি ওর ঠিক 2.5 বছরের বড়। নারায়ণ বললে, হ্যাঁ, তার ওই কথাগুলি ভক্তেরই উপযুক্ত বটে। পূর্ণ বললে, এবার আমি কিন্তু কিছু বলিনি। বড়দা বললে, আহা, বাধা দাও কেন? তারপর বল। শচীন বললে, তার উত্তরে বললাম, আমি তো ভোরে উঠেই গাছ টাঙাচ্ছি, তুই বা কেন এখনই ছিপাতে বেরিয়েছিস? কোথায় যাওয়া হচ্ছে শুনি? সে এদিক ওদিক তাকিয়ে হাত তুলে বলল, সেই বড় দিঘিতে। কথাটা শুনেই চমকে উঠলাম। বললাম, বলিস কি রে? সে যে ভূতের আড্ডা। ওখানে কত লোক যে অপঘাতে মরেছে তার হিসেব নেই। আজ পর্যন্ত ওই পুকুরে কেউ ফিরে যা ফিরে যা। চণ্ডী হেসে বললে, ভূত বলে কিছু নেই সচিতা, একেবারেই কিছু নেই। তুমি দেখো, আমি নির্বিঘ্নে ফিরে আসবো, খালি হাতে নয়, অন্তত 10 সেরের ওজনের 2টো রুই ঝুলিয়ে। এই বলে রাখছি, সকালের প্রথমেই যে মাছটা ধরবো সেটা তোমার। বললাম, না রে চণ্ডী, এমন কাজও করিস না, ওখানে কি মানুষে যায়? চণ্ডী অবশ্য শুনল না, একটু ব্যঙ্গের হাসি হেসে চলে গেল। আমি তার বিলীয়মান মূর্তির দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে হলো ছোড়াটা পাগল হয়ে গেছে। পুরো দিঘিটার এক ক্রোশের মধ্যেও কোনো মানুষ যেতে সাহস করে না, কোনো গরু সেদিকে ঘাস খেতে যায় না। এমনকি রাতের বেলা শেয়াল কুকুরও সেখান থেকে নিঃশব্দে পালিয়ে আসে। কেবল চামচিকে, বাদুড় আর প্যাঁচারাই সেখানে রাত কাটায়। আর ও কিনা সেখানে মাছ ধরতে যাবে। ফণি বললে, কেন? এই প্রশ্নের কি উত্তর দেব? দিঘিটা যে কত কালের, এই হিসেব ও অঞ্চলের কোনো জমিদারের সেরেস্তায় নেই। কেউ বলে আলাউদ্দিন খিলজির সময়, কেউ বলে আকবর বাদশার আমলের, আবার কেউ বলে ওয়ারেন হেস্টিংস যখন ছিল তখনকার। ওখানে নাকি এক সাহেব থাকতো, কিন্তু আমার দাদা মশাই বলেন ওটার বয়স মাত্র 110 বছর। ওখানে রত্না ডাকাতের আড্ডা ছিল। রত্না ছিল আবার তার দাদা মশাইয়ের সাঙ্গা। ডাকাতি করতো রত্না, কিন্তু তাতে ভাগ বসাতেন আমার দাদা মশাইয়ের দাদা মশাই। সে পয়সায় তিনি জমিদারি কিনেছিলেন। তবে সে জমিদারি আর জমিদার বাড়ি এখন নেই। কেবল দাদা মশাইয়ের ঘরে একটা বেল্লাই কাঠের সিন্দুক, একটা মরচে ধরা ভোজালি, আর একখানা পোকায় কাটা জামিয়ার পড়ে আছে। যাক, নিজেদের ঘরের কথা না বলাই ভালো। রত্না পথিকদের সর্বস্ব কেড়ে নিয়ে তাদের গলায় পাথর বেঁধে ওই দিঘিটাতে ডুবিয়ে মারত।
দ্বিজেন বললে, এত পাথর সে পেত কোথায়? চাংড়ি পোতা তো পাথরের জায়গা নয়। বড়দা বললে, আরে বাপু, গল্পটা শোনোই না। শচীন বললে, একবার এক বুড়ি আর তার ছেলেকে রত্না তো ধরে নিয়ে এলো। তাদের সঙ্গে ছিল খান 2 সোনার গয়না আর গোটা 10 টাকা। বুড়ির ছেলেটা ছিল বেশ সন্ডা গোছে। রত্নার লোকেদের সঙ্গে তার বেশ একটু লাঠিবাজি হলো। ফলে রত্নার লোকটার নাকটা একদম মুখের উপর বসে গেল। রত্না এই অপমান আর ক্ষতির শোধ নেবার জন্য বুড়িটার চোখের সামনে ছেলেটাকে দিঘিতে ডুবিয়ে মারল। বুড়ি তখন আকাশের দিকে হাত তুলে চিৎকার করে বলল, রত্না, যদি ভগবান থাকে তুইও একদিন দম আটকে মরবি। তোর সদ্গতি কোনো কালেই হবে না। দাদামশাই বলেন, তার দাদামশাই নাকি বলেছিলেন বুড়ির সাপ অক্ষরে অক্ষরে ফলেছিল। রত্না একদিন ওই দিঘির ধারের দালানটার মধ্যে দম আটকে মরে। কি করে তার বলেনি। সেই থেকে নাকি রত্না ওখানে ভূত হয়ে আছে। চামচিকে, বাদুড় আর পেঁচা ছাড়া রাতের বেলা যে ওদিকে যায় রত্না তারই গলা টিপে মারে। বেঁচে থাকতে ব্যাটার যে অভ্যেস ছিল, মরবার পরেও সে স্বভাব ঘুচল না। ওই যে কথায় বলে, স্বভাব যায় না মলে, এ তারই ভৌতিক প্রমাণ। যা, দাদামশাই তখন ছোট, একবার দিঘিটার ধারে ঘুরতে গিয়েছিলেন, কিন্তু স্যাঙ্গাতের নাতি বলে রত্না তাকে কিছু বলেনি। তবে দাদামশাইকে স্বপ্ন দেখিয়ে সাবধান করে দিয়ে বলেছিল, ওদিকে আর কখনো মারাসনি। সত্যি কথা বলতে কি, দাদামশাইয়ের শেষের কাহিনী আমি বিশ্বাস করিনি, কেননা তিনি ডেলা ডেলা আফিং খান। চণ্ডীটার জন্য আমার মন খুবই খারাপ হয়ে গেল। কি যে করা যায় ভাবতে ভাবতে তার দাদার কাছে গিয়ে খবরটা জানালাম। শুনেই তিনি জ্বলে উঠলেন, বললেন, ভূতের কিল খেয়ে আজ ওর শিক্ষা হোক। আমরা তো কিছুতেই ওকে সাহায্য করতে পারলাম না। বললাম, ভূষণ্ডিদা, শিক্ষা তো পরে, তার আগে যে প্রাণহানির। ভূষণ্ডিদা জিভ দিয়ে তালুতে চক করে শব্দ করে বললেন, চন্ডের প্রাণ নেবে ভূতে? এমন বাহাদুর ভূত আজও প্রেতলোকে জন্মায়। এর ওপর আর কি বলবো। বাড়িতে এসে চুপ করে বসলাম। বাইরে তখন ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। দূরে কোনো অট্টালিকার মাথায় যেন বাজ পড়ল। বৃষ্টি ও বাতাস মেতে উঠেছে। শাসিগুলোর গায়ে এসে দুটোতেই মাঝে মাঝে ধাক্কা দিয়ে ফিরে যাচ্ছে। সকলে সমস্যারে বলে উঠল, তারপর তারপর শচীন বলল, চণ্ডী তো চলেছে। পূর্ণ বলল, তুমি কি করে জানলে? শচীন হাত নেড়ে ভ্রু কুঁচকে বললে, আরে, এটা তো একটা আস্ত ইডিয়েট দেখছি। চণ্ডী যে তখন চলেছে এ কথা কে জানে না। সকলে বলে উঠল, ঠিক ঠিক, বলে যাও বলে যাও। চণ্ডী আলের ওপর দিয়ে চলছে। তার দুধারে শস্য শূন্য ভিজে ক্ষেত। চাষিরা কোনো কোনো ক্ষেতে লাঙল দিচ্ছে। ক্ষেতের এখানে সেখানে একটি দুটি তাল গাছ। বিশ্বনাথের মন্ত্র ভরা মাদুলির মতন তাদের মাথায় জটার মধ্যে একটি করে কলসি বাঁধা। ক্ষেতের শেষ প্রান্তে গ্রাম। কালো মেঘের গাঢ় ছায়ায় সেগুলি ঝাপসা হয়ে আকাশের তলে মিশে আছে। চাংড়ি পোতা থেকে পোড়া দিঘি পুরো 2.5 ক্রোশ দক্ষিণে, আর সেখান থেকে
শয়লাগাঁয়ের নদীটি এক ক্রোশ দূরে। চণ্ডী মাঠ ভেঙে দিঘিটার কাছে যখন গিয়ে পৌঁছলো তখন বেলা 9টা হবে। দিঘির চার ধারে ঝোপঝাড়, তার মাঝে মাঝে তাল, নারকেল আর কয়েকটা আম কাঁঠালের গাছ। চণ্ডী শুনেছিল সেখানে একটা বাড়ি আছে, কিন্তু কই কিছুই তো। ওই যে একটা দালান। চণ্ডী সেখান থেকে লক্ষ্য করে দেখতে লাগলো। দালানটার ছাদ ভেঙে পড়েছে, একধারে দেওয়াল ধসে খান কয়েক কড়ি কাঠ বেরিয়ে আছে। ছাদের ভাঙা আলছে কয়েকটা অশ্বত্থ গাছ, নিচে চারধারে ঘন ঝোপ জঙ্গল। তার মাঝ থেকে কি একটা লতা যেন ওপর দিকে উঠে দালানটার একদিক ঢেকে রেখেছে। দালানটার দিকে তাকিয়ে চণ্ডীর বুকটা ছ্যাঁত করে উঠল। কিন্তু দিনের বেলায় কিসের ভয়? সে জঙ্গল ঠেলে দিঘিটার ধারে গিয়ে দাঁড়ালো। জঙ্গলের জলে যে তার কাপড় জামা ভিজে গেছে সেদিকে তার খেয়ালই নেই। তার সামনে প্রকাণ্ড দিঘি, তার লগ্ন অর্ধেকটা পদ্মবন, বাকিটুকু কলমি, হেলেঞ্চা ও পানায় ভরা। হঠাৎ একটা বড় মাছ ঘাই দিয়ে উঠল। সেই সময় চণ্ডী দেখল দিঘিটার জলের রংটা একটু লাল। কিছু দূরে একজোড়া বক বসেছিল। চণ্ডীর সাড়া পেয়ে তারা মোটা গলায় বকর বকর ডেকে সেখান থেকে উড়ে গিয়ে ওপারে শ্যাওড়া গাছটার মাথায় বসল। উনি বলে উঠল, এই যে বললে সেখানে যে যায় রত্ন তারই গলা টিপে মারে। সচিন বললে, তোর শরীরটা যেমন মোটা, বুদ্ধিটাও তেমনি ভোতা। কাক, চিল, বক অর্থাৎ কোন রকম খেচরকেই মারে এমন সাধ্য ভূতের বাপেরও নেই। ক্ষিতিশ রোগা মানুষ এতক্ষণ চুপ করে শুয়েছিল। পা দুখানা দোলাতে দোলাতে বললে, এরোপ্লেন ও খেচর তাকেও। সচিন বললে, চুপ করো চিংড়ি, তোকে আর চিরিং চিরিং করতে হবে না। বেশ, তোমাদের যদি শুনতে ইচ্ছাই না হয় আমি আর। সকলে বলে উঠল, আরে বল বল চণ্ডী, তারপরে কি করলে? আচ্ছা, চণ্ডী দিঘির ধারে একটু পরিষ্কার জায়গা বেছে নিয়ে তার ছাতা, ছিপ আর পোটলাটা সেখানে রাখলো। তারপর পোটলাটার ভেতর থেকে ছোট কাটারিখানা বার করে খানিকটা জায়গায় জঙ্গল কেটে জল থেকে কলমি, হেলেঞ্চা ছিঁড়ে পরিষ্কার করে চার ফেলে টোপ গেথে বড়শিটা হাতে দুলিয়ে জলে ফেলবার সময় একবার বাড়িটার দিকে তাকালো। তার মনে হলো ডান দিকের ঘরখানার মধ্যে কে যেন সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, আর তার চোখ জোড়া আগুনের ফুলকির মতন চলছে। দেখে চণ্ডীর বুকটা একটু কেঁপে উঠল। তবুও সে ভালো করে লক্ষ্য করতে লাগলো সত্যি সেখানে কেউ দাঁড়িয়ে আছে কিনা। মিনিট খানেক পর লক্ষ্য করে আর কিছুই দেখতে পেল না। ওটা মনের ভুল ভেবে চণ্ডী ছিপ ফেলে খান কয়েক কচু ও ভাট পাতা বিছিয়ে তার উপর বসল। চণ্ডী তো ছিপের বাটটা পা দিয়ে চেপে চুপ করে বসে আছে। চার ধারে নিস্তব্ধ নির্জন, ভিজে মাটি, পচা ডালপালার গন্ধ নাকে লাগছে। কচু বনে মশার ঝাঁক। দিঘির ওপারে একটা তাল গাছের মাথায় বসে একটা দাঁড় কাক থেকে থেকে ডেকে উঠছে। মাছ দিঘিতে একটা মাছ ঘাই দিয়ে উঠল। পদ্মবনের আড়ালে একটা ভিড় ভিড়ে পাখি শীষ দিল। চণ্ডীর মনটা বড় খারাপ হয়ে গেল। এমন নিস্তব্ধতা সে আগেও অনেকদিন অনুভব করেছে, কিন্তু আজকের স্তব্ধতাকে বোধ হতে লাগলো যেন পাষাণের মতন বিষম ভারী। কিছুতেই এটা নড়ানো বা সরানো যাবে না। ক্রমেই যেন তার বুকের ওপর চেপে বসছে। বাতাস স্থির, আকাশে মেঘ ভার স্থির হয়ে আছে। একটি ছোট পাতা পর্যন্ত নড়ছে না। জলও শান্ত। কেবল একটা মোটা খড়গের মতন হলদে ফড়িং
আধডোবা ফাতনাটার ওপর বারবার উড়ে বসছে। চণ্ডী আন্দাজে ঠিক করলে বেলা তখন 12টা। সে প্রায় 3 ঘন্টা ছিপ ফেলে বসে আছে, অথচ একটা মাছও। মনের ভাবনাটা শেষ হতে না হতেই সে জলের দিকে তাকিয়ে চমকে উঠল। জলের মাছ থেকে পানা ঠেলে ভেসে উঠেছে। ওটা কি? জিনিসটার রং কালো, দেখতে কতটা পুরো কাঠের মতন। সেটা তার দিকেই ধীরে ধীরে এগিয়ে আসছে। এই দেখে চণ্ডীর বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে এত কাল মাছ ধরেছে, এমন তো কখনো হয়নি। সে নিজের অজ্ঞাতেই উঠে দাঁড়িয়ে জিনিসটাকে ভালো করে লক্ষ্য করতে লাগলো, কিন্তু সেটা একেবারে কুলের কাছে এলো না। মাত্র কিছু দূর এসে হঠাৎ পদ্মবনের দিকে ঘুরে গেল। ওই যে পিঠের কাঁটা, ওই যে লেজ ও হাতির কানের মতন কানকো নড়ছে, ওটা রুই মাছ, এত বড় রুই মাছ। চণ্ডী বিস্ময়ে আনন্দে 2 পা এগিয়ে যেতেই দেখলো তার ফাতনাটা একটু নড়ে উঠল। সে চট করে এগিয়ে যেতেই দেখলো মাছটা কোথায়, কিন্তু সেটাকে আর দেখতে পেলে না। ভাবলে ওই মাছটা কি ঘুরে এসে তার বড়শি টানছে? ফাতনাটা ক্রমেই জোরে ডুবছে, ভাসছে। চণ্ডী সেদিকে তীক্ষ্ণ দৃষ্টি রেখে ছিপটা 2 হাতে শক্ত করে ধরে কাঠ হয়ে বসে আছে। তার বাঁ গালে ডান কানে যে 2টো কালো রঙের মশা বসে রক্ত চুষতে চুষতে ফুলে উঠেছে, দিঘি পাড়ে তালবনের মাথায় মেঘে মেঘে অন্ধকার করে এসেছে, সেদিকে তার খেয়ালই নেই। ক্ষিতীশ মুচকি হেসে বললে, সে এক মনে পাতনার দোলা দেখছে। শচীন এতক্ষণ তার দিকে মুখ করে গল্প বলছিল, এবার অন্যদিকে মুখ ফিরিয়ে বললে, এটা তো দেখছি পূর্ণ সাঙ্গার। পূর্ণ তৎক্ষণাৎ ক্ষুদ্র একটি দংশন করলে, মিহি গলায় বললে, যেমন তোর দাদা মশাইয়ের ছিল রত্না সাঙ্গা। শচীনের সারা গা যেন জ্বালা করতে লাগলো। সে চোখ মুখ রাঙা করে বললে, তার মানে? বড়দা বললে, আহা, কি ছেলে মানুষই করছো। হ্যাঁ হ্যাঁ, খেয়ালই নেই চণ্ডীর। বল, এরকম করলে বলা অসম্ভব। যদি শুনতে চাও, কেউ একটি কথাও কইতে পারবে না। বেশ, এই আমরা মুখে চাবি দিলুম। তবুও শচীন একটু চুপ করে রইল। তারপর আবার বলতে আরম্ভ করলে, ফাতনা তো ডুবছে, ভাসছে। শেষে যেই একবার তল হলো, চণ্ডীও মারল সজোরে টান। সঙ্গে সঙ্গে কর শব্দে হুইলের সুতো খুলে নিয়ে মাছ দিঘিতে মাছ ছুটে গেল। আর সেই মুহূর্তেই একটা দমকা বাতাসের সঙ্গে তালবনের ওপর থেকে শোঁ শোঁ শব্দে বৃষ্টি এলো ছুটে। দেখতে দেখতে বৃষ্টির ধারায় সব মুছে গেল। ওদিকে মাছও ছুটছে, একবার ডান ধারে, একবার বাঁ ধারে, কখনো কখনো সোজা মাছ দিঘিতে। ছিপের মাথা বেঁকে বড়শির মতন হয়ে গেছে। মাছটা থেকে থেকেই পদ্মবনে সাঁতবার চেষ্টা করছে। চণ্ডীরও জেদ তাকে কুলের কাছে আনবে। একবার তার মনে হয় বুঝি ছিপখানা ভেঙে গেল। এই টানাটানিতেই প্রায় ঘন্টা 4 কেটে গেল। এর মধ্যে বৃষ্টি একবারও থামেনি, বরং ঝেঁকে এসছে। চণ্ডীর অবস্থা তখন ভিজে বেড়ালের মতন। কিন্তু টিপ্পনিটা যে কে কাটলে শচীন তা ধরতে পারল না। সকলেরই মুখ গম্ভীর। তবুও তার সন্দেহ হতে লাগলো এ পূর্ণ কিংবা ক্ষিতীশের কাছে। যাই হোক, না থেমে সে বলে চললেন, একে মাছের সঙ্গে টানাটানি করে সে ক্লান্ত, তার উপরে মুষলধারে বৃষ্টি, আর সেই রকম ভুতুড়ে জায়গা। সে মাঝে মাঝে ম্রিয়মান হয়ে পড়তে লাগলো। কিন্তু মাছটার লেজ বা পিঠের কাঁটা যেই ভেসে উঠতে দেখে, তৎক্ষণাৎ সে শরীরে বল পায়, মনে স্ফূর্তি পায়। এমনি করেই বেলা যখন যায় তখন সে মাছটাকে তুলতে পারল। কিন্তু সে দেখলো, সে যা আশা করেছিল, মাছটা তার কিছুই নয়। একটা 15.5 সের ওজনের কাতলা মাত্র। তার প্রকাণ্ড মাথা, মস্ত মুখ দেখে মনে হতে লাগলো যেন একটা রাক্ষসের বাচ্চা।
বলে শচীন চুপ করলে। বাইরে তখনও ঝমঝম শব্দে বৃষ্টি পড়ছে। তারপর আবার বলতে আরম্ভ করলো। ঝড়ো ঝড়ো ধারায় বৃষ্টি হচ্ছে। চণ্ডী এতক্ষণ দেখেনি, ওপারে দিঘির ডান কোণে একটি সরু নালা ছিল, সেটা দিয়ে হু হু শব্দে মাঠের জল এসে দিঘিতে পড়ছে। তাতে দিঘিটা ভরে উঠেছে। চণ্ডী ছিপ গুটিয়ে বাকি টোপ আর চারাগুলি দিঘিতে ফেলে মাছটাকে গামছায় বেঁধে বহু কষ্টে দিঘির পাড়ে উঠেই দেখে চার ধারের মাঠ জলে ডুবে গেছে। কিছু দূরে যে জঙ্গলটা ছিল সেটাও আর দেখা যায় না। চণ্ডীর বুক কেঁপে উঠল। সর্বনাশ! শয়লা নদীতে বান এসেছে নাকি? ছেলেবেলায় আমি আর চণ্ডী একবার শয়লা নদীর বান দেখেছিলাম। সেবার চাংড়ি পোতার অবস্থা হয়েছিল একটা প্রবাল দ্বীপের মতো। সে স্মৃতি চণ্ডীকে বিচলিত করল। এই জলস্রোত ঠেলে 2.5 ক্রোশ যাওয়া একেবারে অসম্ভব। হয়তো পথের মাঝে মাঝে জল আরো বাড়বে। সে যে কি করবে ঠিক করতে পারল না। সেই সময় একবার ভয়ঙ্কর শব্দ করে দূরে একটা তাল গাছের মাথায় বাজ পড়ল। শব্দ আর আলোর ঝোঁকটা কাটিয়ে সে একবার পুরো বাড়িটার দিকে তাকাতেই দেখল তার বারান্দার সামনের ঘরখানার দরজায় দাঁড়িয়ে একটা লোক তাকে হাতছানি দিয়ে ডাকছে। প্রথমটা সে ভাবলো মনের ভুল। তারপর আবার সেদিকে তাকাতেই দেখল সত্যি একটা লোক। ওই যে হাতছানি দিতে দিতে ঘরের ভেতর দিকে চলে গেল। তবে কি এখানে লোক বাস করে? ভূতের গল্পটা একদম বাজে। সম্ভবত লোকটা তার দুর্দশা দেখে তাকে আশ্রয় দিতে চাইছে। কিন্তু লোকটার স্বভাব ভালো তো। যদি ডাকাত হয়? অবশ্য ডাকাত হলেও তার তখন কিছু করবার ছিল না। তার কাছে মাছটি ছাড়া মূল্যবান আর কিছুই নেই। সে আর দেরি না করে বাঁ হাতে মাছ, ডান হাতে দা, বগলে ছিপ আর কাঁধে মাথা হেলিয়ে দিয়ে ছাতাটা চেপে ধরে জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে বাড়িটার দিকে এগোতে লাগলো। জঙ্গল ঠেলে মিনিট 5 চলে ভাঙা পাঁচিলের ফাঁক দিয়ে চণ্ডী উঠোনে গিয়ে পড়ল। সামনেই বারান্দা আর সেই ঘরখানা। কিন্তু কই, কাউকে তো সেখানে দেখা যাচ্ছে না। বারান্দায় উঠবার সিঁড়িগুলো ভেঙে পড়েছে। বারান্দায় জঙ্গল। এরকম জায়গায় কি করে মানুষ থাকে? একবার তার মনে একটু ভয় হলো। ততক্ষণে আর একটু অন্ধকার হয়ে এসছে। বৃষ্টি বাতাস যেন আরো মেতে উঠেছে। সে আর না গিয়ে সেখান থেকে চিৎকার করে ডাকলো, কে আছেন? ভেতরে আছেন কে? চণ্ডীর মনে হয় ভেতর থেকে যেন উত্তর এলো, চলে আসুন। চণ্ডী তৎক্ষণাৎ ভাঙা সিঁড়ি দিয়ে সাবধানে উপরে উঠে বারান্দা পার হয়ে ঘরের চৌকাঠের বাইরে দাঁড়িয়ে উঁচু গলায় বললে, আমি এসেছি। চণ্ডীর মনে হলো তৎক্ষণাৎ ঘরের অন্ধকারের মধ্যে একটা আলোর রেখা যেন এধার থেকে ওধারে সরে গেল। আর ঘরের মধ্যে কে যেন কাকে ফিস ফিস করে কি বলছে। চণ্ডী আবার বললে, কে আছেন মশাই? কে আছেন? সামনে অন্ধকার ঘর, বাইরেও অন্ধকার ঘনিয়ে এসেছে। সেই সঙ্গে সজল বাতাসের হাহাকার। চণ্ডীর মন যেন কেমন হয়ে গেল। যে ডাকছে সে তো কই এগিয়ে আসছে না। ভেতরে কোথাও একটু আলো তো দেখা যায় না। সে আবার বললে, মশাই বড় অন্ধকার, একটু আলো। ভেতর থেকে উত্তর এলো, এগিয়ে আসুন। চণ্ডী সাহসে ভর করে চৌকাঠ পার হয়ে ঘরের মধ্যে হাত কয়েক এগিয়ে যেতেই তার মনে হলো কারা যেন অন্ধকারের মধ্যে
খিলখিল করে হেসে উঠল। ঠিক সেই মুহূর্তেই চণ্ডীর পায়ের নিচে মেঝেটা একেবারে হাত 5-6 গেল বসে। চণ্ডীও সেই গর্তটার মধ্যে পড়ে গেল। এমন অচম্বিতে দুর্ঘটনার জন্য সে আদেও প্রস্তুত ছিল না। তবুও তৎক্ষণাৎ উঠবার চেষ্টা করতেই সে দেখল একটা কঙ্কাল তাকে 2 হাতে বুকের ওপর জড়িয়ে ধরেছে। দেখেই সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ল। ফণি বললে, নিশ্চয়ই মাগো বলেছি যে উঠেছিল। শচীন বললে, চণ্ডীর মা নেই, ইয়ার্কি রেখে শোন। তারপর সন্ধ্যা হতেই আমরা তো ভেবে অস্থির, কিন্তু তখন চণ্ডীর সন্ধানে সেই ভুতুড়ে বাড়ির দিকে যাওয়া একেবারে অসম্ভব। জলটা আবার বাড়ছে, তবুও সকলে আশা করতে লাগলাম চণ্ডী এলো বলে। কিন্তু ক্রমে রাত বেশি হতে লাগলো, তবুও চণ্ডীর দেখা নেই। শেষ রাত যখন 12টা, জলটা তখন একদম ধরে এলো, কিন্তু বাতাস শান্ত হলো না। সে চারধার থেকে বন্যার কল্লোল বয়ে পাগলের মতো গ্রামের শূন্য অন্ধকার পথে ঘুরে বেড়াতে লাগলো। আমরা আর কি করব? চণ্ডীদের বৈঠকখানায় ফরাসের ওপর বসে ভোরের প্রতীক্ষায় রইলাম। ক্রমে রাত শেষ হয়ে ভোরের আলো ফুটে উঠল। আমরাও চণ্ডীর খোঁজে বার হলাম, সংখ্যায় 17 জন। ক্ষিতীশ আস্তে জিজ্ঞেস করলে, কিসে? শচীন বললে, ডোঙায়। পূর্ণ বললে, তাল গাছ বুঝি কাটাই ছিল? শচীন বললে, সকলেই তো তোর মতো মিছে কথা বলে না। চাংড়ি পোতার ব্যাপারে তুই কি জানবি? থাকিস তো বদ্যি বাটিতে। তোরা শোন, চার ধারে জল, যত দূর দেখা যায়। জল ছাড়া আর কিছুই চোখে পড়ে না। তার উপর দিয়ে টর্পেডো বোটের মতন আমাদের 17খানা ডোঙা চলছে। বললে বড়াই করা হবে, সেই সার্চ পার্টির ক্যাপ্টেন ছিলাম আমি। বড়দা লাঠি খেলে, বললে, সাবাস। আমি জানতাম কোথায় চণ্ডীর খোঁজ পাওয়া যাবে, তাই সকলকে সেই দিঘির দিকে নিয়ে যেতে লাগলাম। স্রোত ঠেলে জল কেটে যখন সেখানে গিয়ে পৌঁছলাম, তখন মেঘের ফাঁক দিয়ে একটু রোদ বেরিয়েছে। আকাশ অনেকটা পরিষ্কার, কিন্তু সেখানকার দৃশ্য দেখে আমার বুক দমে গেল। এর মধ্যে চণ্ডীকে পাবো কোথায়? মনের ভাব গোপন করে সকলকে বললাম, ওই বাড়িটার ভেতর চণ্ডীর খোঁজ করা যাক, চলো। হরিচক্রবর্তীটা চিরকালের ফাজিল বললে, চণ্ডী ওখানে এতক্ষণ বসে আছে, সে আর কোথায় গেছে? আপনার যেমন কথা। বলা বাহুল্য, তাকে তৎক্ষণাৎ ধমক দিয়ে থামিয়ে সকলকে নিয়ে বাড়িটার দিকে এগুতে এগুতে পাঁচিলের কাছে গিয়ে হাঁক দিলাম, চণ্ডী আছো? চণ্ডী! চণ্ডীর দাদা ছিলেন আমার পেছনে। বললেন, একটা গোগানির শব্দ শোনা যাচ্ছে না? ওই শোনো, ওই। সকলে স্থির হয়ে দাঁড়িয়ে কান পেতে রইলাম। হ্যাঁ, ওই যে, মনে হচ্ছে সামনের ঘরখানার মধ্যে থেকে কে যেন গোঙাচ্ছে। বললাম, দাদা চলুন সকলে। আমি রইলাম সকলের আগে। সকলের আগেই উঠোন পার হয়ে বারান্দার কাছে পৌঁছলাম। এবার শব্দ আরো স্পষ্ট শোনা যেতে লাগলো। গোঙানির মাঝে মাঝে কে যেন কথা বললে না? চণ্ডীর দাদা বললেন, হ্যাঁ তাই তো, চণ্ডীর গলা মনে হচ্ছে। চণ্ডে, চণ্ডে!
কিন্তু সে ডাকের কেউ সাড়া দিলে না, আওয়াজও থামলো না। এতে রহস্যটা আরো ঘোর বলে বোধ হতে লাগলো। আমার জেদ চাপ শেষ দেখতেই হবে। আমি ভাঙা সিঁড়ি দিয়ে বারান্দায় উঠে বারান্দাটা পার হয়ে ঘরখানার চৌকাঠের ধারে পৌঁছতেই কে যেন ভেতর থেকে বলে উঠল, এসো এসো, বড় অন্ধকার, ও ছেড়ে দাও। চিৎকার করে বললাম, চণ্ডীরে পাওয়া গেছে, ওই যে কথা বলছে। আমার কথা শুনে সকলে পেছনে এসে দাঁড়ালো। আমি সোজা ঘরের ভেতর ঢুকে গেলাম, কিন্তু বেশি দূর যেতে পারলাম না। কয়েক পা গিয়ে সামনের দিকে তাকিয়ে চমকে উঠলাম। দেখি গর্তের ভেতরে একটা লম্বা কঙ্কালের বুকের ওপর চণ্ডী কাত হয়ে পড়ে ঢুল বকছে, আর কঙ্কালটা তাকে দু হাতে জড়িয়ে ধরে আছে। সকলে ইতিমধ্যে এসে গর্তটা ঘিরে দাঁড়িয়েছিল। কঙ্কালটার মস্ত মাথা, চক্ষুহীন কোটর, 32টি দাঁত, বড় চোয়াল, কিন্তু আর বলতে ইচ্ছা হয় না। সকলে বলে উঠল, বলো বলো, থেমো না, তারপর কি হলো? শচীন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, সেই কঙ্কালের বুক থেকে বহু কষ্টে চণ্ডীকে উদ্ধার করে নিয়ে আমরা চাংড়িপোতায় ফিরে এলাম। নারায়ণ জিজ্ঞাসা করলে, সেই কাতলা মাছটা? শচীন সে কথার উত্তর না দিয়ে বললে, আমি সেই দিনই দুপুরে কলকাতায় চলে আসি। রাতের বেলায় তেতলার ঘরে দরজা ভেজিয়ে একা বসে চণ্ডীর কথা ভাবছি। জানলার বাইরে নারকোল গাছটা বাতাসে সরসর করছে। হঠাৎ হুশ করে দরজাটা খুলে গেল। ফিরে তাকিয়ে দেখি দরজায় দাঁড়িয়ে চণ্ডী, তার হাতে একটা প্রকাণ্ড কাতলা মাছ। মাছটা তখনও খাবি খাচ্ছে। বুঝলাম চণ্ডী আর নেই। আমার রক্ত হিম হয়ে গেল, আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। বলে শচীন চুপ করল। নিস্তব্ধ ঘর, বাইরেও তখন বৃষ্টি থেমে গেছে। হঠাৎ ঘরের দরজাটা খুলে গেল। সকলে সেদিকে তাকিয়ে চিৎকার করে উঠল, চণ্ডী, চণ্ডী এসেছে, চণ্ডী। চণ্ডী ঘরে ঢুকেই বলল, সচিতা, তোমাকে খুঁজতে এখানে। শচীন ততক্ষণে স্প্রিং এর মতো লাফিয়ে উঠে ফরাস থেকে নিচে নেমে দাঁড়িয়েছিল। চণ্ডীকে আর না এগোতে দিয়ে একজোড়া স্যান্ডেল কুড়িয়ে নিয়ে সে চণ্ডীকে টানতে টানতে বললে, শিগগির বেরিয়ে আয়। হিতেশও তৎক্ষণাৎ চিৎকার করে উঠল, আরে, আমার আরেক পাটি স্যান্ডেল নিয়ে গেল, এই যে দুটোই বাঁ পায়ে। পূর্ণ বললে, ব্যস্ত হয়েও না, ও আবার আসবার পথ করে গেল। রাস্তা দিয়ে একখানা ছ্যাকড়া গাড়ি যাচ্ছিল। সকলে শুনতে পেল চিৎকার করে বলছে, এই রক্ষে, বাজার। হ্যাঁ হ্যাঁ। তারপরে গাড়োয়ানের গলার ও চাকার আওয়াজ পাওয়া গেল।